আসসালামু আলাইকুম। যারা দেখছেন, যারা শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রহিম সৈকত। প্রিয় দর্শক, আমার শোয়ে আজকে আছেন জনপ্রিয় শিক্ষক আনোয়ারার পরিচিত মুখ, আমার সহকর্মী রেজাউল করিম। আমরা সময় সুযোগ পেলে আমরা দীর্ঘ ঘোরাঘুরিতে বেরিয়ে যাই। দুজনের নামও মিল আছে, করিম এবং রহিম। আমাদের যে আলোচনাগুলো হয়, আমি মনে করি সেই আলোচনার কিছু অংশ আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী আছেন, সমালোচক আছেন, তাদের সাথেও এটা শেয়ার করা যায়। অনেক দিন ধরে আমরা আলোচনা করছিলাম। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আমাদের দেশের মানুষ সবসময় কন্ট্রোভার্সারি পছন্দ করে। তারপরে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, চায়ের দোকানের আড্ডা বলেন, সব জায়গায় হয় রাজনীতি, না হয় ধর্মীয় আলোচনা, না হয় এই যে যৌনতা, এই বিষয়গুলো প্রাধান্য পায়। তো ধর্মীয় আলোচনা এবং যৌনতার দিকে আমরা যাচ্ছি না। আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের দেশের মানুষ, বেশিরভাগ মানুষ কতটা রাজনৈতিকভাবে সচেতন বলে আপনার মনে হয়? রাজনৈতিক সচেতনতার আগে আমি বলবো, মানুষ কিন্তু, আমাদের দেশের মানুষ রাজনীতি নিয়ে কথা বলতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং যখন আমরা নির্বাচন আসে দেখি, সেটা জাতীয় নির্বাচন হোক, উপজেলা নির্বাচন হোক, বা সেটা ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, এখানে সব জায়গায়, হাটে বাজারে, চায়ের দোকানে, খালে বিলে, সব জায়গায় আমরা দেখি সবাই নির্বাচন নিয়ে কথা বলে, প্রার্থী সম্পর্কে কথা বলে, বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে কথা বলে। একটা উৎসব মুখরতা আমরা দেখি, এবং তারা রাজনীতি বিষয়ে বিভিন্ন তর্কে তারা জড়ায়। তো আসলে আমাদের দেশের মানুষ নির্বাচনটাকে একটা উৎসব হিসাবে গ্রহণ করে। তো এই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তারা রাজনীতি সম্পর্কে সচেতনতা আছে। আবার যদি আমরা চিন্তা করি, আমাদের দেশের মানুষ সহজে বিশ্বাস প্রবণতা তাদের মধ্যে আছে। তাদেরকে মিথ্যা আশ্বাসে তাদেরকে প্রলুব্ধ করা যায়, এবং যার কারণে তারা বারবার রাজনীতিবিদদের দ্বারা প্রতারিত হয়। তাদেরকে সহজে কেনা যায় অনেক সময়, যার কারণে আমরা কিন্তু আমাদের দেশের মানুষ বারবার প্রতারিত হয়। তো এইটা একটা সমস্যা। আমরা দেখি যে কোনো একজন নির্বাচনের আগে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার একটা মিথ্যা প্রতিশ্রুতি, এটা করা হবে, ওইটা করা হবে, এটা করা হবে, কিন্তু নির্বাচনের পরে আমাদের রাজনীতিবিদদের আমাদের মানুষের পাশে পাওয়া যায় না। এইভাবে আমরা কিন্তু বারবার আমাদের দেশের মানুষ, সহজ সরল মানুষ প্রতারিত হয়। তো আমি চাই আমাদের যে গণতন্ত্র, ডেমোক্রেসি কথা বলি, সেটার জন্য এটা আসলে শিক্ষিত দেশের একটা সিস্টেম বলা হয়, রাজনৈতিক সিস্টেম। তো আমরা গণতান্ত্রিকভাবে যদি আমাদের দেশ যদি গণতান্ত্রিকভাবে এগিয়ে যেতে চাইলে তাহলে আমাদের জনগণকে শিক্ষিত করতে হবে। জনগণ যতদিন পর্যন্ত শিক্ষিত হবে না, সচেতন হবে না, ততদিন পর্যন্ত আমি মনে করি ডেমোক্রেসিটা প্রতিষ্ঠিত হবে না। তাই শিক্ষাকে সবচেয়ে আগে প্রাধান্য দিতে হবে। তো আপনি বলতে চাচ্ছেন হচ্ছে আমাদের শিক্ষার অভাব। শিক্ষাটা কি আসলে একাডেমিক শিক্ষার কথা বলছেন, নাকি রাজনৈতিক শিক্ষার কথা বলছেন? আমি শিক্ষা বলতে দুইটারই কথাই বলছি। একাডেমিক শিক্ষা যখন আমরা অর্জন করব, তখন পাশাপাশি আমরা কিন্তু আমাদের কালচারালে এগিয়ে যেতে হবে। একাডেমিক শিক্ষা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলে রাজনীতি বিষয়ক আমাদের আমি মনে করি যারা আমাদের দেশে রাজনীতি করে, তাদের সেই বিষয়ে এডুকেশন থাকা উচিত। আমাদের দেশে দেখা যায় যারা পড়াশোনা করে না, তারা রাজনীতিবিদ হয়ে যায়।
যারা ক্লাসের সবচেয়ে ভালো ছেলেটা হচ্ছে আমলা, আর ক্লাসে পিছিয়ে পড়া ছেলেটা হয়ে যাচ্ছে রাজনীতিবিদ। তো এখন এতে করে হয় কি, আমাদের যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় চালায় ওর নজর, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সম্পর্কে নলেজ নাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো ডাক্তারকে মন্ত্রী বানানো হয় না। তো এই ধরনের একটা বিষয় আছে, এইগুলো আসলে ঠিক হতে হবে। যতদিন জনগণ সচেতন হবে না, প্রতিবাদী হবে না, আমাদের সিস্টেম ডেভেলপের একটা বিষয় আছে, সিস্টেম ডেভেলপ করতে হবে, রুলস তৈরি করতে হবে। আমাদের কনস্টিটিউশনে অনেক ধরনের পরিবর্তন আনা প্রয়োজন। মিস্টার করিম, আমরা আরেকটা জিনিস দেখি, বাংলাদেশ প্রায় স্বাধীন হয়েছে প্রায় 54 বছরের কাছাকাছি, তাই তো? এই সময় বাংলাদেশের 2টি রাজনৈতিক দল পালাবদল করে এই দেশটাকে শাসন করেছে। আমরা একটা জিনিস খুব দেখি, দেশের জনগণ এক টার্মের বেশি একটা দলকে ক্ষমতায় রাখতে চায় না। যখন কোনো রাজনৈতিক দল একবারের বেশি ক্ষমতায় থেকেছে, সেটা ইঞ্জিনিয়ারিং করে থেকেছে, সেটা জনগণের ইচ্ছায় থাকেনি। সত্য, এটা যেমন সত্য। আরেকটা সত্য, যেই দলটা রাষ্ট্র ক্ষমতায় থাকে সেই দল মনে করে তারা যা করতেছে 100% সঠিক হতে হবে, তারা কোনো ভুল করতে পারে না। তারা যদি কোনো ভুল করে, সেই ভুলকে কোনো প্রচার করতে দেওয়া যাবে না। সেজন্য তাদের মধ্যে একটা চিন্তা কাজ করে, তাদের কাজগুলোকে সবসময় জনগণ পরিশুদ্ধভাবে দেখবে, তাদের জনগণ তাদের ভুল ধরতে পারবে না, এই ধরনের একটা মেন্টালিটি গ্রো করে। আবার যিনি বিরোধী দলে থাকেন, তিনি শুধু খাইতে শুইতে উঠতে বসতে বিরোধিতার জন্য বিরোধিতা করে। সরকারের যেটা বিরোধিতা করতে হবে সেটাও বিরোধিতা করে, যেটা করতে হবে না সেটাও বিরোধিতা করে, এবং বহির্বিশ্বে শুধুমাত্র সরকারকে বিব্রত করার জন্য যা যা করার দরকার আমরা তা করতে দেখি। অথচ আমরা পার্শ্ববর্তী দেশ বলেন, যে সমস্ত দেশ বলেন, এদের সরকারি দল এবং বিরোধী দল এরা কিন্তু দুই মেরুর বাসিন্দা না, এরা একের অপরের পরিপূরক হয়ে কাজ করে। এদের পররাষ্ট্রনীতি এক, এদের রাজনীতি এক। এরা সরকারের যেই সিদ্ধান্তগুলো বিরোধিতা করার দরকার এগুলো বিরোধিতা করে, সরকার যেই সিদ্ধান্তগুলো রাষ্ট্রের জন্য জনগণের জন্য নেয় সেগুলোর জন্য তারা সরকারকে সহযোগিতা করে। আবার সরকার যদি কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে তখন সেটা তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে। কিন্তু আমাদের দেশে কেন এই সংস্কৃতিটা গড়ে উঠছে না? আমি আপনার সেই বিষয়টা জানতে চাই যে যিনি বিরোধী দলে যায় তার দৃষ্টিতে সরকারের সব কাজ বিরোধিতা, সব কাজ ভুল, সব কাজ জনগণের বিরুদ্ধে, জনগণকে কষ্ট ফেলানোর জন্য। আর যিনি ক্ষমতায় যায় তিনি হয়ে ওঠেন সর্বেসর্বা। এই মেন্টালিটিটা কেন আমাদের দেশের গণতন্ত্র বলেন, শাসন ব্যবস্থা থেকে যাচ্ছে না কেন? এটা কি ঠিক ব্যবস্থা? এটা অবশ্যই তো ঠিক না, এটা তো আমাদের গণতন্ত্রের বিকাশে বড় একটা বাধা। এখন আমার বিরোধী দলকে বলা হয় একটা ছায়া সরকার, সে সরকারের বিভিন্ন পলিসি বাস্তবায়নে সহযোগিতা করবে এবং সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ত্রুটিগুলো সে তুলে ধরবে, গঠনমূলক সে সমালোচনা করবে। এখন কিন্তু অনেক হয়ে যায় বিরোধিতার খাতিরেই বিরোধী দলগুলো বিরোধিতা করে, সব কিছুতেই তারা সব পজিটিভ বিষয়েও তারা বিরোধিতা করে, নেগেটিভ বিষয়েও বিরোধিতা করে। আবার আমাদের যারা ক্ষমতাসীন, যে দল ক্ষমতায় থাকে, তারা বিরোধী দলের সাথে পরামর্শ করে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বা বিভিন্ন বিষয়ে বিরোধী দলের মতামত নেওয়া উচিত। কিন্তু আমাদের দেশে বিরোধী দলের সাথে হয়ে ওঠে ক্ষমতাসীন দলের দা কুমড়া সম্পর্ক। তারা বিরোধী দলকে যে কোনোভাবে বিভিন্নভাবে তারা বিরোধী দলকে কুণ্ঠাসা করতে চায়, বিরোধী দলকে তারা এমনকি নিচ্ছিন্ন করতে চায়। তো এই ধরনের এখানে আমাদের দেশে অনেক বড় বড় ঘটনা আমরা দেখেছি, বিরোধী দলের উপর বিভিন্ন রকম হামলা হয়েছে, মানে একদম তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়ার পর্যন্ত ইয়া হয়েছে। তো এটা আসলে আমরা জাতি হিসেবে খুব, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা, সহ অবস্থান, এগুলো তারা কখন মানে এই বিষয়গুলো তাদের মধ্যে চর্চার বড় ধরনের ঘাটতি রয়েছে।
তো এগুলো আসলে যতদিন পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ তারা তৈরি করবে না, সবাই সম্মিলিতভাবে আমাদের দেশকে এগিয়ে নিতে চাইবে না, ততদিন পর্যন্ত আসলে আমরা জাতি হিসাবে আমরা আমরা কিন্তু পিছিয়ে থাকবো। আমাদের দেশ কখনো সামনের দিকে এগিয়ে যাবে না, গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। তাই আসলে আমাদের রাজনৈতিক দলগুলোকে আরও বেশি পরিশীলিত, মার্জিত হওয়া উচিত। এটা না হলে আমরা কখনো সভ্য জাতি হিসেবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। আসলে মিস্টার করিম, আমরা যারা আমজনতা আছি, আমরা সবসময় চাই যে আমরা একজন দেশপ্রেমিক, তারপরে নীতিবান, সৎ একজন জনপ্রতিনিধি আমরা আশা করি। এবং যিনি ক্ষমতায় যায়, যিনি আমার চেয়ারম্যান হয়, যিনি আমার এমপি হয়, যিনি আমার মন্ত্রী হয়, আমরা মনে করি যে সে কোটি কোটি টাকা মেরে খেয়ে ফেলতেছে, এই করে ফেলতেছে, সেই করে ফেলতেছে। আমাদের ধারণা, আমরা মনে করি, এবং ক্ষেত্র বিশেষ এটা বাস্তবতাও আছে। এটাও স্বীকার করা যাবে না যে আমাদের যারা প্রতিনিধি আছে এরা এই ধরনের কাজ করে না। কিন্তু আপনি একটা দেখেন, আপনাকে যখন আপনি রেজাউল করিমকে যখন আমি আনোয়ারা উপজেলায় যখন সংসদ সদস্য পদে নির্বাচন করতে বলবো, বা আপনি যদি নির্বাচনও করেন, আপনাকে কয়টা মানুষ ভোট দিবে? কারণ আনোয়ারায় যদি 100+ কেন্দ্র থাকে, সেই 100+ কেন্দ্রে আপনাকে 100 জন এজেন্ট নিয়োগ করতে হবে নির্বাচনের দিন। এর আগে প্রতি ওয়ার্ডে একটা করে হলে নির্বাচনী অফিস হলে 100টা নির্বাচনী অফিস দিতে হবে আপনাকে। প্রতিটা নির্বাচনী অফিসে প্রতিদিনের জন্য যদি 5,000 টাকা করে খরচ করা লাগে, তাহলে আপনাকে কী পরিমাণ টাকা দিতে হবে। তারপর দেওয়ালে দেওয়ালে, রাস্তার মোড়ে মোড়ে আপনাকে ব্যানার ছাপিয়ে দিতে হবে যে আপনি একজন ক্যান্ডিডেট হয়েছেন। এরপরে পাড়ায় মহল্লায় ভ্রমণ করে করে মানুষের হাতে হাতে আপনাকে টাকা দিতে হবে। না হলে আপনি যতই শিক্ষিত, যতই দামি, যতই জ্ঞানী ব্যক্তি হন না কেন, আপনাকে মানুষ ভোট দিবে না। বিগত নির্বাচনগুলোর থেকেই আমি বলছি। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি যেখানে সৎ নই, আমি বলতে চাচ্ছি আমজনতা হিসেবে যেখানে আমি সৎ নই, যেখানে ভোটের আগের দিন আমাকে 1,000 টাকা দিয়ে মাত্র কিনে নিয়ে যায়, মাত্র একটা বেলা বিস্কুট আর চা দিয়ে আমাকে কিনে নিয়ে যায়, তাহলে আমি কিভাবে আশা করতে পারি একজন সৎ এবং যোগ্য প্রতিনিধি আমরা পাবো? কারণ যিনি মাঠে আসছেন, তিনি নির্বাচনে প্রবেশ করার আগে শত কোটি টাকা তিনি আমাদের মতো আমজনতাদের পেটে এবং পকেটে খরচ করেছেন। তো তিনি কিভাবে তার সৎভাবে তিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন? এই বিষয়টাকে কিভাবে ফ্রেমিং করবেন আপনি? আমাদের দেশে আসলে এই যে ক্ষমতার চেয়ারগুলো, এইগুলো তারা মনে করে যে একটা ব্যবসার একটা জায়গা। না হলে একজন লোক চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য কেন কোটি কোটি টাকা খরচ করবে? একজন এমপি কয় টাকা, একজন চেয়ারম্যান কয় টাকা বেতন পায়? তার 5 বছরের স্যালারি যদি আপনি হিসাব করেন, তার নির্বাচনের টাকার খরচের পরিমাণ হবে না। তাহলে সে কেন এই পদ? ধরুন তিনি, আমার যদি ভুল না হয়, একজন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ থেকে 10,000, সরকার থেকে 10,000, একটা আনুমানিক বলছে, কম বেশি হতে পারে। তাহলে 20,000 যদি মাসে হয়, তাহলে 12-20 2,40,000 টাকা, 2,40,000 টাকা 5 বছর পর 10 লাখ বা 12-13 লাখ টাকা হবে, সামথিং লাইক দ্যাট। তাহলে তিনি এই টাকার জন্য, আমি ধরলাম এখানে একটা সম্মানও আছে। আচ্ছা, হ্যাঁ, তো সম্মান তো অনেকভাবে অর্জন করা যায়। আমি আপনাকে বারবার একই জায়গায় দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, দোষটা জনপ্রতিনিধির নাকি আমজনতার, সেটাই আপনার থেকে বের করতে চাচ্ছি আমি। এটা হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, উভয় তাই দুইজনেই সমান অপরাধী। এখন আমি যদি একজন কারাপ্টেড মানুষকে যদি ভোট দিয়ে যদি ক্ষমতার আসনে বসাই, তাহলে অপরাধটা আমারও সমান। তাহলে এখানে আমার জনগণগুলোকে আমি কি করতে পারছি? আমার এই নাগরিকদের একটা বড় অংশকে আমি তাদেরকে ম্যানিপুলেট করতে পারতেছি। তাদেরকে আমি টাকার, মানে ভোটের জন্য যে টাকা খরচ করা, টাকা দেওয়া, এটা তো সম্পূর্ণভাবে ইলিগাল। এটা তো ইলিগাল।
তাহলে নিজেকে এই অন্যায়টা করলাম। আবার যারা যারা টাকা গ্রহণ করেছে, তার টাকার বিনিময়ে ভোট দিয়েছে, 500 টাকায় তার ভোট বিক্রি করে দিয়েছে, সেও অন্যায়টা করেছে। তাহলে এইভাবে যদি হয় তাহলে সঠিক মানুষকে তো আমরা কখনো প্রতিনিধি হিসেবে পাবো না। আমি সমাজে আপনি দেখবেন অনেক মানুষ বিভিন্ন ধরনের অবৈধ বিজনেস করে সে টাকা ইনকাম করেছে, টাকার পাহাড় করেছে। সেই টাকা সে আবার বিভিন্ন চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য সে এই টাকা খরচ করছে। তাহলে এই যে এই একজন অপরাধী পাপী লোক, তিনি টাকার জোরে সে আবার আমাদেরকে শাসন করছে, সে ক্ষমতার চেয়ারে বসেছে। তাহলে সঠিক মানুষ যিনি সৎ নিষ্ঠাবান, কোনোদিন দুর্নীতি করে অবৈধভাবে টাকা উপার্জন করেনি, তাকে আমরা বেছে নিতে পারছি না। আমাদের বিবেক সেখানে আমাদের, এবং উনি আসলে আমরা ওনাকে পাত্তাই দিব না, পাত্তাই দিচ্ছি। কারণ উনি, আমি যদি একটু জনসংযোগ করতে গ্রামে ঢুকি কিংবা আপনি গ্রামে ঢুকেন, সেখানে মানুষের প্রত্যাশা থাকবে আমি 500 টাকা পাবো, আমাকে একটা চা খাওয়াবে। দোকানদার যিনি চায়ের দোকান করছে তিনি আশা করতেছে যে আজকে আমার দোকানে এমপি সাহেব আসবেন, ভবিষ্যৎ এমপি সাহেব, উনি আমাকে এত টাকার একটা বিল দিবেন, আমি এত টাকা পাবো। চায়ের দোকানে যিনি বসেছেন উনি আশা করছে আমি বিনা পয়সায় একটা চা খাবো, আমাকে 500 টাকা দিতে হবে। তাহলে দোষীটা কি ওই প্রার্থী নাকি আমরা? আমি এখানে দুইটাকে সমানাপরে দিই, তবে আমি প্রার্থীকে বেশি দোষারোপ করব। কেননা কারণ আমাদের দেশের একটা বড় অংশ কিন্তু নিরক্ষর এবং দরিদ্র জনগোষ্ঠী রয়েছে। তার কাছে হয়তো 500 টাকা, 1000 টাকা একটা তার ওই সময়ের জন্য লুপ কাজ করতে পারে। কারণ একটা কথা আছে, অভাবে স্বভাব নষ্ট, একটা কথা আছে। তো এখন আমাদের সিস্টেমটা, আমাদের নির্বাচন কমিশন আছে বা যারা আপনার আইন এজেন্সি, ল এজেন্সি লোকজন আছে, তাদেরকে নিশ্চিত করতে হবে নির্বাচনে এইসব টাকার ছড়াছড়ি যাতে বন্ধ করা যায়। এটা নিয়ম করে হোক, রুলস করে হোক, সেটা কোনো অভিযোগ পাওয়া গেলে এভাবে এখানে টাকা ছিটানো হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তার প্রার্থীটা, তার নমিনেশন বাতিল করা, এই ধরনের যদি কঠোর ব্যবস্থা নিয়ে নেওয়া যায় তাইলে আমাদের ইলেকশনটাকে অনেকটা ফেয়ার করা যাবে বা যোগ্য মানুষকে তুলে আনা যাবে। বা নমিনেশন দেওয়ার আগে একটু যাচাই বাছাই করা উচিত, লোকটার কোনো ধরনের কি আছে কিনা, কোনো মামলা আছে কিনা, তার বিরুদ্ধে কোনো ধরনের গুরুতর কোনো এলিগেশন আছে কিনা, তার সোশ্যাল স্ট্যাটাস, তার শিক্ষাগত যোগ্যতা, এই জিনিসগুলো আমি মনে করি একটু বিবেচনায় আনা উচিত, মূল্যায়ন করা উচিত, তারপর তাকে নমিনেশনটা দেওয়া উচিত। আরেকটা জিনিস, গণতন্ত্র বলতে আমরা বুঝি প্রত্যেকেরই মত প্রকাশ করার স্বাধীনতা। আমি আপনাকে পছন্দ করি না সেটা বলার অধিকার হচ্ছে গণতন্ত্র, তাই তো? তো ধরেন আপনার আনোয়ার আমার বাসকারীতে হট ফেভারিট 3 জন প্রার্থী দাঁড়ালো, তথাকথিত হট ফেভারিট, কিন্তু আমি 3 জনের কাউকে পছন্দ করি না। সেখানে একটা অপশন রাখা উচিত ছিল, যদিও এটা 2008 সালের নির্বাচনের তৎকালীন কমিশন এটা করেছিল। তো একজন প্রার্থী ওই আসনে যদি না ভোট সর্বাধিক হয়, নির্বাচন কমিশন কেন ওই 3 প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে আবার নতুন করে প্রার্থিতা ঘোষণা করবে না? বা এরকম একটা আইন কেন হচ্ছে না আমাদের দেশে? এরকম একটা আইন আসলে করা যেতে পারে, করা উচিত। তবে হয়তোবা এটা আমার মনে হয় যারা রাজনৈতিক দলের হয়তো কনফিডেন্সের অভাবও থাকতে পারে। হয়তো এমন ঘটনা যদি বাংলাদেশের কোথাও ঘটে তাহলে তো আমার দল সমালোচনার মুখে পড়বে। হয়তো তাদের কনফিডেন্সের ঘাটতির কারণে এটা হতে পারে, তাদের কনফিডেন্সের অভাব। তাহলে এরকম একটা আইন যদি করা হয় তাইলে আমরা 3 জন প্রার্থী, 4 জন প্রার্থী কেউ আমার কাছে যোগ্য মনে নাও হতে পারে, 4 জন যোগ্য মনে না হতে পারে, সেক্ষেত্রে আমি না ভোট দিব। না ভোট যদি সর্বাধিক হয় তাহলে এটা একটা দলগুলোর কাছে একটা মেসেজ যাবে আপনি কাকে নমিনেশন দিয়েছেন, যাকে কোনো মানুষ পছন্দ করে না। তার মানে আপনার নেতাকর্মী সম্পর্কে আপনি খোঁজখবর রাখেন নাই,
আপনি সঠিক আপনার দল থেকে একটা মানুষ, একটা ক্লিন ইমেজের মানুষ আপনি বের করে আনতে পারলেন না, এটা তো আপনার ব্যর্থতা, আপনার দলের ব্যর্থতা। তাহলে সেই মেসেজটা ওই দলের কাছে যাবে। সেই সিস্টেমটা তো ভালো, আমি মনে করি এটা থাকা উচিত। আমাদের দেশে আত্মসমালোচনা, নিজের সমালোচনা, বিগত যে সরকারটা ছিল আমরা দেখেছি সে সময় এই কথাগুলো বলা যায়নি বা বলার আমরা সাহসও করতে পারিনি। হয়তো সামনে নির্বাচিত আরেকটা সরকার যদি আসে তার সময়ও হয়তো দেখা যাবে একই চিত্র। যতদিন ইন্টারিম গভর্নমেন্ট আছে আমরা কথা বলতে পারছি, আপনি কথা বলতে পারছেন, সরকারের প্রধানের নাম ধরে সমালোচনা করা যাচ্ছে, এটাই হচ্ছে এই নিকট অতীতের একটা ফ্রিডম অফ স্পিচ যেটাই বলেন। বাংলাদেশের মধ্যে নানা হাজার হাজার সমস্যা, অর্থাভাব আছে, কর্মাভাব আছে, অনেক অনেক অভাব আছে, কিন্তু যে কথা বলার অভাব সেটাও আমরা বিগত সময়ে টের পেয়েছি। এখন আরেকটা সংস্কৃতি গড়ে উঠেছে, আমরা দেখেছি দলের কোনো নেতার যদি সমালোচনা হয়, দলের ওই নেতার সমর্থক গোষ্ঠী যেই সমালোচনা করেছে তার উপর লাঠি বইটা সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। কেন এটা কেন হয়? এটা কি কারণে হয়? তাকে কেন, তার অন্যায়গুলোকে কেন আমাকে চাপাই গাইতে হবে? আমি তার নামে যদি অযৌক্তিক, অনৈতিক, অপ্রাসঙ্গিক যদি সমালোচনা হয় এটার জন্য আমি স্ট্যান্ড নিব, কিন্তু আমি জানি না আসলে তিনি সেটা করেছেন করেন নাই। তিনি সেটা সাফাই গাওয়ার আগে দলীয় কর্মীরা, নেতাকর্মীরা, রুট লেভেলের নেতাকর্মীরা যাদেরকে আমরা সামসা হিসেবে চিনি, তারা কেন আশেপাশে একটা ভীতির পরিবেশ তৈরি করবে? তারা কেন ওই নেতার নামে কিছু বললে দেখে নেব, হাত গুটিয়ে আস্তেন গুটিয়ে, এই সংস্কৃতিটা কেন আমাদের রাজনীতিতে? আপনার কি মনে হয়? এটা আসলে একটা কথা আছে, আইনের শাসন যদি না থাকে বা এটা যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলো যদি দুর্বল হয় এবং যদি তখন আমরা কিন্তু মব ভায়োলেন্স দেখি, মব ভায়োলেন্স হয়, তখন ওই মাইট ইজ রাইট বলে একটা কথা আছে, মধ্যযুগীয় কায়দায় তখন আক্রমণ হয়। এইগুলোর জন্য আমাদের প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ হতে হবে। আমাদের প্রতিষ্ঠানগুলো যদি কোনো একটা দলের পক্ষে ঝুঁকে না যায়, আমাদের প্রতিষ্ঠানগুলো, ল এজেন্সিতে যারা কাজ করে তারা যদি প্রমোশনের জন্য, প্রমোশন পাওয়ার জন্য কোনো একটা দলের পক্ষে ঝুঁকে না যায়, তারা যদি নিউট্রালভাবে যদি কাজ করে, তাহলে এই ধরনের ঘটনাগুলো কমে আসবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান যারা কিন্তু যখনই যে সরকার ক্ষমতা থাকে, যার শক্তি বেশি থাকে তার দিকে ঝুঁকে যায়, তাকে অয়েলিং করে। এই কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তো আমাদের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। আমাদের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে তাইলে এই জিনিসগুলো আসলে কমে আসবে। শেষের দিকে আমরা প্রচলিত রাজনৈতিক দল বলতে আমরা যা বুঝি বিএনপি, আওয়ামী লীগ, এবং এই বিএনপি আওয়ামী লীগকে বারবার ডান প্রান্ত বাম প্রান্ত যিনি সরকির মতো ঘুরাই যেই দলটি, সেটিকে আমরা বলতে পারি জামাত যার পাশে দাঁড়িয়েছে সেই রাষ্ট্র ক্ষমতায় গেছে। 96 সালে আওয়ামী লীগ জামাতের সাথে রাজনীতি করে ওরা ক্ষমতায় গেছে। আবার 2001 সালে জামাতকে বিএনপির সাথে নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আবার 2008 সালে জামাতকে কোণঠাসা করে জুডিশিয়াল বিচার ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে 17 বছর পর্যন্ত প্রলম্বিত করেছে। এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, জামাত আপনার দল, বিএনপি আপনার দল, আওয়ামী লীগ আপনার দল, এই তিনটে দল, জাতীয় পার্টি আসলে কথা বলছি না এই কারণে জাতীয় পার্টি অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন মাঠে ময়দানে ওদের কোনো প্রভাব নাই বললে চলে বর্তমান প্রেক্ষাপটে। এখন আমি আপনাকে বলবো, জামাতও আপনার দল, বিএনপিও আপনার দল, আওয়ামী লীগও আপনার দল। আপনি এই তিনটা দলের কিছু গঠনমূলক ইতিবাচক দিক বলবেন কিছু, এবং নেতিবাচক দিক বলবেন কিছু, যেগুলো তারা যদি পরিবর্তন করতে পারে তারা মাঠে মানুষের দল হিসেবে পরিণত হতে পারে। অর্থাৎ তাদের যে পজিটিভ দিকগুলো আছে কি আছে এবং নেতিবাচক দিক কি আছে, যেগুলো কাটাতে পারলে তারা আবারও জনগণের মনে ফিরতে পারবে। আওয়ামী লীগের কথা একটু বলে রাখি। আওয়ামী লীগ দীর্ঘদিন
ক্ষমতায় ছিল, স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ এক নাগাড়ে কোনো সব দলকে ক্ষমতায় দেখতে চায় না, যার কারণে আওয়ামী লীগের প্রতি মানুষের সাধারণ যারা ফ্লোটিং ভোটার আছে তারা কিছুটা বীতশ্রদ্ধ। তবে তাদেরও একটা সমর্থক, তাদেরও নিজস্ব একটা ভোট, তাদেরও একটা মত তো আছেই। সব মিলে আমাদের শেষ প্রশ্ন, তিনটাই রাজনৈতিক দল আপনার, এবং তিনটা রাজনৈতিক দলের ইতিবাচক কী কী বিষয়গুলো আছে যেগুলো দ্বারা তারা জনগণের দল হিসেবে পরিগণিত হতে পারে, আর কি কি নেগেটিভিটি তাদের মধ্যে আছে যেগুলো তারা ছাড়তে পারলে তারা জনগণের দল হিসেবে নিজেদের অবস্থানকে সুসংহত করতে পারবে। জামাত বিষয়ে একটা কথা বলি, জামাত বিষয়ে তারা তো ধর্মভিত্তিক রাজনীতি করে, তাদের ৭১ বিষয়ে তাদের বিষয়টা স্পষ্ট না। ৭১ বিষয়ে তাদের স্ট্যান্ড কি, এই জিনিসটা যদি স্পষ্ট করে তাহলে তারা রাজনীতি করুক। দেশে তো গণতান্ত্রিক দেশে শত ফুল ফুটবে, এখানে অসংখ্য দল থাকবে, মানুষের পছন্দ অনুসারে যাকে বেছে দেবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। কারণ একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে জনগণই সব ক্ষমতার মালিক, জনগণ যাকে ক্ষমতায় বসায় তখন সে দেশ শাসন করবে। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের ত্রুটি বিচ্যুতি আছে, অবশ্যই তারা অনেক ভালো কাজ করেছে। আপনার দৃষ্টিতে জামাতের ভালো দিক কি? জামাত তো কখনো ক্ষমতায় এখনো ছিল না, সেই হিসাবে জামাতের ভালো দিক কি সেটা তো উনি রাষ্ট্র পরিচালনা, ওরা যখন রাষ্ট্র পরিচালনা করবে তখন বোঝা যাবে। তবে এখন বিশ্ববিদ্যালয়গুলো তো দেখি জামাত মানে আমাদের বিশ্ববিদ্যালয় একটা অবস্থান তৈরি করছে, অবস্থান তৈরি, ডাকসু সাকসু রাকসু তৈরি করছে। তো আমাদের ধর্মীয় অপব্যাখ্যাটা যদি তারা ধর্মকে যদি সঠিকভাবে ধর্মভিত্তিক হলে ধর্মভিত্তিক শরিয়া অনুসারে যদি তারা দেশ শাসন করে সুন্দর, কিন্তু ধর্মীয় অপব্যাখ্যা যদি হয় মিস ইন্টারপ্রিটেশন, এটা কিন্তু ভয়ঙ্কর আমি মনে করি। তো এরপরে আওয়ামী লীগ তো এখন বর্তমানে অপ্রাসঙ্গিক, এটা তো এখন দেশে নাই। তাদের পজিটিভ নেগেটিভ আছে। তাদের সময় তারা আমরা জানি 2009 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় এসেছিল এবং দেশে অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, দুর্নীতি হয়েছে, উন্নতি হয়েছে, সব হয়েছে। অবকাঠামোগত অনেক কিছু আমরা দেখেছি, বিদ্যুতায়ন থেকে শুরু করে আপনার বিদ্যুতায়ন, আপনার ফ্লাইওভার বলেন, রাস্তাঘাট বলেন, অবকাঠামো অনেকগুলো সেতুহস্তি হিসেবে পরিগণিত হচ্ছে, যেমন টানেল। কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের যে গণতন্ত্রের গণতন্ত্রের যে বিকাশ সেটা হয়নি। আমাদের 14, 18, 24 সালে কিছু বিতর্কিত নির্বাচন হয়েছে, যেগুলোকে আসলে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায় না। তো এটা যদি এই সমস্যাটার কারণে, এটার কারণে তো আজকের আওয়ামী লীগের এই পরিণতি কেন হলো। 14, 18, 24 সালে যদি নির্বাচনগুলো যদি সবার কাছে গ্রহণযোগ্য হতো তাহলে তো আওয়ামী লীগের আজকে এই দিনটা একটা হতো না। বিএনপির তো একাধিকবার রাষ্ট্র পরিচালনা করছে, তো এবং তারা অনেক আমাদের কৃষিতে অনেক কৃষিকাজে অনেক বিপ্লব ঘটিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখেছে। এখন আমাদের যে মধ্যপ্রাচ্যে যে শ্রমিকদের যে যাওয়াটা, এটা কিন্তু বিএনপির সময় কিন্তু শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের রেমিটেন্স আসে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে প্রচুর তো আছে, কিন্তু তখনও কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে খুব একটা খারাপ জায়গায় ছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কথা আমরা শুনেছি। তো এখন এইগুলো যদি ভবিষ্যতে বিএনপির যেসব ত্রুটি বিচ্যুতি ছিল আগে, সেইগুলো যদি তারা কাটিয়ে আসতে পারে, সেইগুলোখান থেকে যদি তারা শিক্ষা গ্রহণ করে, জনগণ যেগুলো পছন্দ করে না তারা তো জানে আমরা চাই দুর্নীতিমুক্ত সমাজ, ক্ষুধামুক্ত, দুর্নীতিমুক্ত। জনগণ যা পছন্দ করে না সেইগুলো থেকে যদি তারা শিক্ষা নিয়ে, আগের থেকে শিক্ষা নিয়ে যদি বেটার রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে তো ভালোই। আর আওয়ামী লীগ আসতে পারবে কিনা সেটা আমি জানি না, তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, তারা যদি নিজের অবস্থানটাকে যদি তারা মানুষকে ক্লিয়ারিফাই করতে পারে, মানুষের মনে কিভাবে ঢুকবে এটা তারাই ভালো জানে। যদি মানুষের কাছে তারা মনে ঢুকতে পারে বা এটা তখন দেখা যাবে। কিন্তু এখন আপাতত বাংলাদেশে আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতি করার মতো পরিবেশ বা অবস্থান এখন তো নাই আপাতত। আমাদের
প্রিয় রেজাউল করিম স্যারকে নিয়ে আজকে আমাদের এই আড্ডাটা আশা করছি উপভোগ করেছেন। সেই সাথে আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে তাও জানাবেন, ভালো লাগে নাই তাও জানাবেন, ভুল ত্রুটি থাকলে তাও জানাবেন। ভবিষ্যতে আপনারা কাকে চান, কী বিষয়ে চান সেটাও জানাবেন। এটা গতানুগতিক কোনো টিভি টক শো না, এটা হচ্ছে আমাদের যাপিত জীবনের প্রতিদিনের হাসি কান্নার গল্পে যেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি তেমন কিছু আলোচনা। তো আপনাদের সবার সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।